আমি আরম্ভ করি। এই যে কালীটা আমরা দেখতে এসছি, এই কালী সম্পর্কে জানতে গেলে প্রথমেই নন্দকুমার সম্বন্ধে একটু জানতেই হবে। হয়তো আপনারা আমাকে প্রশ্ন রাখতেই পারেন, কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার মুখ থেকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলা 1178 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। তখন কিন্তু কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা তিনটে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী। ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে বা গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ, উত্তর পাড়ার সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে, ব্রহ্মহত্যা হয়েছে বলে। আর এই যে কালীটা আমরা দেখতে এসছি, এটা তো ভুঁই ফুরি আপনার এখানে গজিয়ে উঠিনি। এই কালীটাকে নিয়ে আসা হয়েছিল প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মগধ রাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার কিন্তু পুরনো স্টেট। আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়, অম্ভি, পুরু সকলকে পাচ্ছেন। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিনস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। এটা কিন্তু একো মা দ্বিতীয়াম, এক এবং অদ্বিতীয় বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না গো। হয়তো এই ধরনের কালী কেন বললে ভাই, আরে আমরা কালী তো দেখেছি মহাকাল, অর্থাৎ শিবের উপর দাঁড়িয়ে থাকা কালী। এখানে দেখতে পাচ্ছি যে সাপের উপরে যোগাসনে বসে থাকা কালী। আমরা তো দেখেছি 4খানা হাত বিশিষ্ট কালী, এখানে গিয়ে দেখে এলাম 2খানা হাত বিশিষ্ট কালী। আমি যদি জিজ্ঞাসা করি, বলুন তো বাবা 4খানা হাতের মানে কি, হয়তো সদুত্তর পাবো কিনা জানি না। ওই যে পূজারী, আমি কাউকে পুরোহিত আখ্যা দেই না, কারণ পরের হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হয়েছিল উজ্জয়িনীতে পাটলিপুত্রে। আমি চাল, কলা, কাপড়, গামছা, সোনা দানা খাবার জন্য এই পশ্চিম বাংলার বুকে এসেছি। আমি পূজারী। সেই পূজারী যখন সংকল্প করেন, তখনই কিন্তু উচ্চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনমহং করিষ্যামি। 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করছেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। দেখুন, ধর্মও করা চাই, ছুটে এসছেন এখানে। আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিয়েছেন। কাম, একটা সংসার করবেন, বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্যে। লাস্টে আপনাকে মুক্তি পেতে হবে, সেই জন্য 4খানা হাত। ইনার কিন্তু বড়া হয় মূর্তি, বর এবং অভয়দান করছেন। ভয় পাবেন না গো, যা চাইবেন মায়ের কাছে চেয়ে নে, মা দিতে উদ্গ্রীব। তা কাশীর রাজা চৈত সিং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্তমোদি ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি কিন্তু বহরমপুর, মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত্র সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে। ওই যে আপনাদেরই কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমার নবাব সিরাজউদ্দৌলার পতনের পরে মির্জাফরের আমলে যখন দেওয়ান, তখন এই বিগ্রহটাকে বিডন স্ট্রিটের ঘাটে ধরলেন যে এই বিগ্রহ তোমাকে ইংল্যান্ডে নিয়ে যেতে দেব না, কেননা এটা আমাদের দেশেরই সম্পদ। শুধু অর্থ দিয়ে বিচার করা যায় না। আরে কয়েক কোটি টাকাটা বড় কথা নয়, একটাই বড় কথা, সেটা বিশ্বের অদ্বিতীয় কালী, একো মা দ্বিতীয়াম। উনি নৌকা যোগে মাঝি মোল্লাকে দিয়ে এটা এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন করুন, কলকাতা মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই ওয়াজপাড়াগামী পাঠালেন কেন ভাই? কারণ হচ্ছে দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্যে প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বাস করত, গোপনীয় স্থান। ব্রিটিশ আকালিপুর গ্রাম চিনত না।
তারা দিল্লি, কলকাতা, বোম্বাই, মাদ্রাস ইত্যাদি বড় বড় শহরকে চিনতেন। আর একটা কারণ, ওই নন্দকুমারের যার ফাঁসি হয়েছিল তার বাড়ি কিন্তু এই পাশের গ্রাম ভদ্রপুরে, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে গিয়ে দেখে আসবেন, একটা গ্রিল দিয়ে ঘেরা আসন, ওটাই তো মায়ের রাজি আসন। 1772, বাংলায় 1178, 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। কিন্তু আসনটা লক্ষণীয় বিষয়, তিনখানা স্তর। এই যে পরমাত্মা সকলেরই তিনখানা কাঁথা মিনস্লেপে ঘুমিয়ে আছেন, শত রজতম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্বিকভাবে পুজো করেন বা করেনকে পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করবো না, নিজেকেই বলি সরস্বতী পুজোর দুখানে বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি কিন্তু অর্থের লোভে 18-20-30 খান করে পুজো করছি, তামসাগিরি। কেউ বা রাজদারির মতো সেবা করান, তার জন্য 2 শ্রেণীর পুরোহিত, এক আচার্য এক উপাধ্যায়। আচার্য ভ্রুক্ষেপ রাখেন না, কি দিলেন না দিলেন, আমি কিন্তু রাখি। দুর্গা পুজো 10,000 নেব, সরস্বতী পুজো 1,000 নেব, কালী পুজো 5,000 নেব, আমি কন্ট্রাকচুয়ালে যাই। তাহলে আমি কিন্তু পূজারি, পুরোহিত নই। আপনার হিত বা মঙ্গলের জন্য আমি যাচ্ছি না। তাহলে আপনার মঙ্গল কোথায়? শুদ্ধ বস্ত্র পরে মাকে মামা বলে ডাকতে পারলেন, এইটুকুই আপনার যথেষ্ট। হ্যাঁ, তাই ওখান থেকে মন্দির অবধি এই মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন, 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চালকুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা কিন্তু প্রবাদ বাক্য গো, তর্কে আমি যাব না। চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। বাপ কর্তা বাবার কাছে শোনা কথা, মা নাকি নৈশ নীলা করতেন, রাত্রে ঘুরে বেড়াতেন, চোর কাটাটা কাপড়ে লেগে থাকতো, এটাও আমি প্রমাণ করতে পারবো না। আর এই যে মন্দিরটা, এটা অষ্টকোণাকৃতি মন্দির, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এক্স মৎস্যমন্ত্রী চিরণময় নন্দ, আমাদের গ্রামের ভাইজি মধুমিতা মুখার্জির, ওনাদের সহযোগিতায় 2004-এ চূড়াটা হয়েছে, এর আগে চূড়া ছিল না। এবার দেখো বাবা কালী। হ্যাঁ, তাই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্তু মধ্যম, স্তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধবা ধবা। উত্তম সদ্ভাব ব্রহ্ম, আরে তুমি ব্রহ্মকে চিন্তা করো, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ব্রহ্ম থেকে সব সৃষ্টি, দুর্গা, কালী, তারা, শিব সব এক। তুমি নিজেকে প্রশ্ন করো তো, আমরা কে? আমরা সবাই তো শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সকলেই কিন্তু অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, আমরাই ভাগ করেছি কি, যাতে ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র। এই যে গলার আমার পৈতাটা দেখছিস রে বাবা, আমি কি ব্রাহ্মণ? ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ব্রাহ্মণ নই, কেন আমার ব্রহ্মজ্ঞান হয়নি। ব্রহ্ম জনতি যশ, আরে যার ব্রহ্মজ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ। তর্কের খাতিরে বলতে পারো, এই ভচ্চায় তোমার পৈতাটা ফেলে দাও গা। কেন ফেলবো গো? কথাটি আছে, জন্মনি যায়তি শূদ্র সংস্কারা দিদিজ। আমি মায়ের পেট থেকে হলাম শূদ্র রূপে, সংস্কারে আমি দ্বিজে এলাম, 2বার জন্ম হলো, কিন্তু ব্রহ্মত্ব অর্জন করতে পারিনি। যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারতাম, তাহলে আমার মতো পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুড় মশার গাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত অ্যাজ এ বিবেকানন্দ দত্ত এই কায়স্থ ছেলেকে আমি পুজো করতাম না। আমি পুজো করতাম না গোয়ালা ছেলে কৃষ্ণকে, আমি পুজো করতাম না তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে, আমি পুজো করতাম না রামচন্দ্রকে ক্ষত্রিয়ের ছেলে, আমি পুজো করতাম না হয় দানবের নাতি বিশ্বকর্মাকে। ও তো দানব কুলের সন্তান, কারণ তা নয়। উনি তো ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ওর মধ্যে 9টা গুণ বিদ্যমান। আমার 3 দণ্ডী 9খানা তার, 9টা গুণের মধ্যে খুঁজে দেখো, আমার 3খানা গুণও পাবে না। ধ্যান ও ভাবস্তু মধ্যম। এই যে তোমরা মার কাছে যাবে, মাকে কোথায় নিয়ে আসবে? ঢিত মাঝারে এনো না, এই আজ্ঞাকুটে নিয়ে এসো গা। মার সঙ্গে তোমার কথা হবে 8 থেকে 10 সেকেন্ড, কারণ 140 কোটি লোক মা সময় দিতে পারবেন না, বাকি টাইমটা বসে থাকতে হবে। মধ্যম ভাব, স্তব স্তুতি, তেল মাখানো ভাব, পাটের সিঁদুর একটু কপালে লেপে দেবো,
মাথায় একটু পুষ্প ঠেকে দিয়ে পিঠে আলতো করে চড় মেরে 5 টাকায় 500 টাকা কামি নিয়ে তল পকেটে ভরে নেব। পূজা ভাব ধমা ধমা, ওই ধরনের পুজো করা অধমের অধম। কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না, চাল কলা কাপড় গামছা সোনা দানার দিকেই আবার মনটা পড়ে থাকে। এবার দেখো কালী, কালী তো এমন কিছু নয়। কালকে কলন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব, শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি, আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়। সবই তো সাধকানাংধিতার্থায় ব্রহ্মেণ রূপকল্পনা, সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ। যেমন মহাকালীর উপরে মায়ের যখন দক্ষিণ পাটা থাকে, তোমরা সবাই দেখো দক্ষিণা কালী, কারালাবদন ঘোর এক মুক্ত কেশী চতুর্ভুজাম। সেই কালীর তো হাত দেখে চুবো 4খানা। ওই মহাকালীর উপরে বাম পাটা থাকলে রাখো বামাকালী, শ্যামবন্যা রং হলে শ্যামাকালী, ছেলে করে থাকলে গোষ্ঠকালী। এ কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা হঠযোগ গুহ্য তত্ত্ব, যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয় গো, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে। কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও করি না। হাগো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে। দেখো বাবা, আমাদের দেহে বহিরাঙ্গে আছে 9 দ্বার, 2টো নাকের ফুটো, 2টো চোখ, 2টো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ুছিদ্র। অন্তরঙ্গে 6টা মূলাধার, স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধা দ্বিদল, সাহস্যা শিষ্যা দল, দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব মহাদেব তারাকালী দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি, বাস করছেন ব্রহ্মা বিষ্ণু সরস্বতী হেরম্ব। হেরম্ব কি রাক্ষসী নাগো গণেশ, প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে, দেখবে একদন্তং গণেশের একটা দাঁত বড়, 8 দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়ে কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায় লম্ব উদরম, লম্বা উদর মানে পেট, গজাননম, গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্যহম। তা হেরম্ব হচ্ছে গণেশ। সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান জলাধার, যেখানে বাস করছেন স্বয়ংভূলিঙ্গম, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল, ওই জায়গাটি কুলকুণ্ডলিনী। কেচর মতো 2.5টি পাক্তায় জাত পুচ্ছ মুখে শিশন মাদ্দারটাকে রুদ্ধ করে নিম্নমুখী হয়ে ঘুমাচ্ছেন, আমরা জাগাতে পারছি না। যার জন্য চুরি ডাকাতি বদমাশি নোংরামি করছি। মার ক্ষেত্রে জাগ্রত, ফনার মুখটা কিন্তু ঊর্ধ্বগামী। তা গাইটার মধ্যে কি দেখবো না, তো চতুর্দিক না গোফানা বেষ্টিতাম, চারিদিকে সাপের ফনায় বেষ্টন করে আছেন যিনি। মাথাটায় লক্ষ্য করবে, মাথায় গিয়ে দেখবে সহস্র ফানা সাংযুক টাঙ্গা বানান টাং শিরো সৌপুরি, শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট। কাম দুটো লক্ষ্য করো, দেখো 2টো বাচ্চা ছেলের দুল। মা প্রসব ইনি প্রমাণ করাচ্ছেন কাম দিয়ে সন্তান প্রসব করে। কাম দিয়ে ছেলে হয়। কর্ণের তো জন্ম হয়েছিল কুন্তির কাম দিয়ে, কানির পুত্র। মধুকৈটবে জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরু বা জাং দিয়ে, গণেশের দুর্গার ময়লা দিয়ে, কুশের কুশঘাত দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরের জন্ম হয়েছিল শিব ও দুর্গা ঘাম দিয়ে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কাম দিয়ে সন্তান হওয়াটা বাস্তব। আমরা আর কি দেখবো না গো, যজ্ঞ পবিতাঙ্গে না গো সজ্জা নিশি দুষি, সজ্জা বিছানা বা গদি কার, সাপের উপবিত পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ সাপেদের যে রাজা, 8 নাগের মধ্যে 2টো নাগ মায়ের বলয়। 51টা বীজ হচ্ছে মন্ডমালা, বনমালা মহোদরিম, অর্থাৎ বনের মালা কিন্তু মায়ের প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে ওই মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু 1000 সাপের ফোনা ধরেছেন গো। ধরেই বলছেন সো অহম, যেটা জন্মের পর থেকে আমরা ঈশ্বর সাধনা করছি। সো হং হাংসা লাভ ডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এ হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আমার নাম সুব্রত ভট্টাচার্য। প্রসাদ যদি পেতে চান 70 টাকা করে, এই নাম্বারটার সঙ্গে যোগাযোগ রাখবেন, 9732699132। নমস্কার। এবার জানবো মা। ओम ह्रीं दुर्गा ओम ह्रीं जगन्धा
গাওয়ে নম ক্ষীরম শতম নম পুষ্পম হিন্দুর গাওয়ে এসব গাওয়ে নম দীপম গাওয়ে নম নৈবেদ্যং সুপকর্ণাম